সেই দিন বিকালবেলা মাগন সরকার মামলা লাগাইয়া ব্রাহ্মণবাড়িয়া হইতে বাড়ি ফিরিতেছিল। তিতাস নদীর তীর ধরিয়া পথ, সূর্য এলাইয়া পড়িয়াছে। তিতাসের ওই পারে মাঠ ময়দান ছাড়াইয়া অস্পষ্ট গ্রামের রেখা, তারই উপরে সূর্য একটু পরেই অস্ত যাইবে। পশ্চিম আকাশ লাল হইয়া উঠিয়াছে, তার একটু লালিমা আবার মেঘের স্তরে স্তরে নানা রঙের পিচকারি ছুঁড়িয়া মারিতেছে। হাওয়ায় ঠান্ডা দিয়াছে, চারিদিকে শান্ত সমাহিত ভাব। কাছেই বাড়িঘর, গাই গরু ধীরে সুস্থে আপন মনে বাড়িতে ফিরিতেছে। রাখাল তাড়া করবার অপেক্ষা করিতেছে না। বাম দিকে তটরেখা, ডান দিকে বেড়া। কি সব ক্ষেত লাগাইয়াছে, তারই জন্য বেড়া। গলায় ঝুলানো রেশমি চাদর হাওয়ায় উড়িয়া একবার বেড়ার কঞ্চিতে গিয়া লাগিতেছিল। পায়ের মসৃণ জুতায় লাগিতেছিল জমিনের ধুলা। সব কিছু বাঁচাইয়া পথ চলিতে মাগন সরকারের মন চিন্তায় উদ্বেল হইয়া উঠিল। এ মাঠেও তার অনেক জমি আছে, কত জমি সে নিজেই অনেক সময় ঠাহর করিতে পারে না। মাঝে মাঝে গোলাইয়া যায় কত জমি সে করিয়াছে, কিন্তু কি করিয়া সে সব করিয়াছে সে খবর জ্বলন্ত আগুনের মতোই তার চোখের সামনে আজ জলজল করিয়া দুই একবার জ্বলিয়া উঠিল যেন। এমন সময় পথে রশিদ মোড়লের সঙ্গে দেখা। রশিদ মোড়লের খালি গা, লুঙ্গি পরা, গায়ে একটা ফতুয়া, বয়সে মাগন সরকারের মতোই প্রবীণ। রশিদ ভাই, কি দোলগোবিন্দ সার খবর শুনছ তো? তার শুনছি না, কলিকাতা থাইকা তার ভাতিজার নামে চিঠি আইছে। অবস্থা নাকি খারাপ? হ, একেবারে হাতে বইটা ঘাটে নাও অবস্থা। কি হইব দাদা? কি আর হইব, মরব। ময়রা কি হইব? রশিদ একটু হাসিল, কিন্তু জানিল না যে মাগনের একটা ক্ষীণ দীর্ঘশ্বাস তিতাসের ছোট ঢেউয়ের মতো বাতাসে একটু ঢেউ খেলাইয়া দিয়া গেল। পরের দিন সকালে কাদির মিয়া আসিয়া ডাক দিল। তার চোখ দুটি দেখিয়া মাগন সত্যই আঁতকাইয়া উঠিল। সে দুটি চোখ জবা ফুলের মতো লাল। সারা রাত তার ঘুম হয় নাই, কেবল ভাবিয়াছে, আল্লাহ, মানুষ এত বেঈমান হয় কেন? মানুষ মানুষকে এতটুকু বিশ্বাস করিবে না কেন? আর কেনই বা মানুষ বিশ্বাসের মাথায় এভাবে নিজ হাতে মুগুর মারিতে থাকিবে? মানুষ না দুনিয়ার শ্রেষ্ঠ জীব? এদিকে মাগনেরও সারা রাত ঘুম নাই। কাল রাত্রিতে বাড়িতে আসিয়া শুনিয়াছে দোলগোবিন্দ সাহা আর ইহ জগতে নাই, টেলিয়া আসিয়াছে তাহার ভাইপোর নামে। হায় দোলগোবিন্দ, তুমি আমি রশিদ ভাই একই ডিঙার কাণ্ডারি, একই চাকরিতে ঘুষ খাইয়া পয়সা করিয়াছি, একই উপায়ে লোককে ঋণের জালে জড়াইয়া ভিটামাটি ছাড়া করিয়াছি, জমি জিরাত দেনার দায় নিলাম করিয়াছি। আজ তুমি মরিয়া গিয়াছ, আমিও তো মরিয়া যাইব। হায় দোলগোবিন্দ, তুমি মরিয়া গিয়াছ। কাদির দেখিয়া অবাক হইল, তারও চোখ দুইটি সন্ধ্যার অস্তরাগের মতোই লাল। কাদির কিছু বলিল না, চুপ করিয়া তার সামনে দাঁড়াইয়া রহিল। মাগন শিহরিয়া উঠিল। দোহাই তোমার কাদির মিয়া, শুধু একটিবারের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জীবনের সর্বনাশ তো অনেকেরই করলাম, আর কারোর সর্বনাশ আমি করিব না। শেষবারের মতো শুধু তোমার এই সর্বনাশটুকু করিতে দাও। বাধা দিও না, প্রতিবাদ করিও না, শুধু সহ্য করিয়া যাও। এই আমার শেষ কাজ। দেখিবে তোমাকে ঠকানোর পর থেকে আমি ভালো মানুষ হইয়া যাইব, আর কাউকে ঠকাইব না। এই শেষবারের মতো শুধু তোমাকে ঠকাইতে দাও। কাদির হতভম্ব হইয়া গেল। কিছু না বুঝিয়াই বলিল, তাই হোক মাগনবাবু, আমি সহ্যই করিয়া যাইব। তোমার কোনো ভয় নাই, নির্ভয় তুমি মামলা চালাও। কোনো সাক্ষী সাবুত আমি খাড়া করিব না। নীরবে সব স্বীকার করিয়া লইব, এবং টাকা ডিগ্রি হবার পর নগদ না থাকে তো জমি বেচিয়া শোধ করিব। তবু তুমি ভালো হও। পরের দিন খবর পাওয়া গেল মাগন সরকার মরিয়া গিয়াছে। বড় বিভৎস সে মৃত্যু। একটা নারিকেল গাছে উঠিয়া মাটির দিকে নাকি সে লাফ দিয়াছিল। এই সংবাদে কাদিরের মনটা কেমন যেন উদাস হইয়া গেল। কাজেই ছাদির যখন একদিন প্রস্তাব করিল এবার শ্রাবণে সে নৌকা দৌড়াইবে, এজন্য দৌড়ের নৌকা একটা বানাইতে হইবে, তার জন্য টাকা চাই, কাদির তখন ঝাঁপি খুলিয়া 400 টাকা তার হাতে তুলিয়া দিয়া বলিল, নে, নাও বানা, ঘর বানা, পানিতে ফেলাইয়া দে, যা খুশি কর। অত সহজে কাজ হাসিল হইয়া গেল দেখিয়া ছাদিরের খুশি আর ধরে না। ছাদিরের কাঠ কেনার প্রসঙ্গে একদিন ঘরে আলোচনা হইল। ছাদির বলিল, সে এক প্রস্তাব। গল্পের আভাস পাইয়া রমু তার কোল ঘেঁষিয়া বসিল এবং প্রকাণ্ড একটা বিস্ময় ভরা
জিজ্ঞাসা লইয়া বাপের মুখের দিকে তাকাইয়া রহিল। তারা নাকি দুজন মালো, গায়ে তাদের নাকি হাতির মতো জোর, নামও তাদের তেমনি জমকালো। একজনের নাম ইচ্ছারাম মালো, আরেকজনের নাম ঈশ্বর মালো, নিবাস নবীনগর গাঁয়ে। তারা কি করিতেছে না, পাহাড় হইতে বহিয়া আসে জলের স্রোত, তারই সঙ্গে সঙ্গে কোমরে কাঁচি বাঁধিয়া বড় বড় গাছের গুঁড়ি টানিয়া নামাইয়াছে। সে গাছের গুঁড়ি চিড়িয়া তক্তা করা হইবে, তাহাতে তৈয়ারি হইবে ছাদিরের দৌড়ের নৌকা। সে নৌকা সে 1000 বৈঠা ফেলিয়া আরো 10-20টা দৌড়ের নৌকার সঙ্গে পাল্লা দিয়া দৌড়াইবে, আর সব নৌকাকে পাছে ফেলিয়া জয়লাভ করিবে, করিয়া মেডেল পাইবে, পিতলের কলসি পাইবে, পাইবে বড় একটা খাসি। বেহুদা, একেবারে বেহুদা, এর লাগি এত হাঙ্গাম কইরা নাও গড়াইবি? কাদির টাকা গুনিয়া দিতে দিতে প্রশ্ন করিয়াছিল। ছাদিরও জবাব দিয়াছিল, জিনিসগুলি খুব থোড়া দেখলা না, কিন্তু জিতলে খালি তোমার আমার গৌরব না, সারা বিরামপুর গাঁও এর গৌরব। একদিন হই হাঙ্গামা করবি, জিতবি, পিটলা করস, পাইবি, মানলাম। তারপর এই নাও দিয়া তুই করবি কি? কি কামে লাগবো এই 150 হাতি লিখলিকা পাতাম নাও? কেন, অনেক কাজে লাগিবে। বর্ষার যে কয় মাস খেতে খামারে পানি থাকিবে, এই নৌকা লইয়া বিলে গিয়া বোঝাই ভর্তি ঘাস কাটিয়া আনা যাইবে গাইয়ের জন্য। সে কাজ তো একটা ঘাস কাটা পাতাম দিয়াই চলে। চলে, ঘাস কাটা পাতাম দিয়া তো আর নাও দৌড়ানি চলে না, আর এই নাও দিয়া দৌড়ানিও চলে, ঘাস কাটাও চলে। বিলের পানি শুকাইয়া গেলে তো এ নাও অচল, তখন পারে দিয়া কি করিবি? রোদে তো তখন সে খালি ফাটিবে। ফাটিবে কেন? গেরাপি দিয়া তারে তিতাসের পানিতে ডুবাইয়া রাখিব, তখন পেটে কতগুলি ডালপালা রাখিয়া দিব, আশ্রয় পাইয়া মাছেরা আসিয়া জমিবে, তখন সময় সময় জল সেঁচিয়া সে মাছ ডোলা ভরিয়া বাড়িতে আনিব। ছাদিরের বুদ্ধি দেখিয়া কাদির অবাক হইল, বলিল, মিয়া, বুদ্ধি বাতলাইছ চমৎকার। রমু কয়েক রাত স্বপ্ন দেখিয়াছে সেই মালো দুজনকে, যে দুজন কোমরে কাছি বাঁধিয়া নদী নালা ভাঙিয়া তার বাপের জন্য কাঠ লইয়া আসিতেছে। একদিন তিতাসের পারে গিয়া দেখে দূর হইতে একখানা কাঠের চালি ভাসিয়া আসিতেছে ভেলার মতো, তাহাতে ছোট্ট একখানা ছই। সেই দুজনকেও দেখা গেল, তারা চালির 2 পাশ হইতে মোটা লগি ঠেলিতেছে। সেই ঈশ্বর মালো আর ইচ্ছারাম মালো নামে রূপকথার মানুষ দুইটা। পাহাড় পর্বত ভাঙিয়া, খাল বিল ডিঙাইয়া, কত দেশ দেশান্তরের বুক চিরিয়া তারা যেন এক বোঝাই গল্প লইয়া আসিয়াছে। ছোট ছইখানার ভিতরে দুইজনার সংক্ষিপ্ত ঘরকন্যা, পরনে দুইজনেরই এক একখানা গামছা, গা মসৃণ কালো, শুশুকের মতোই যেন জল হইতে ভাসিয়া উঠিয়া কাঠের চালিতে লগি ঠেলিতেছে। কাঠ বিক্রি হইয়া গেলে আবার যখন শুশুকের মতো এক ডুবে জলের ভিতর তলাইয়া যাইবে, তখন আর তাহাদের কোনো চিহ্নই জলের বাহিরের এই সংসারে দেখিতে পাওয়া যাইবে না। ছাদিরের সঙ্গে সামান্য 2-1টি কথাবার্তা শেষ করিয়া অল্প সময়ের মধ্যেই তাহারা প্রকাণ্ড একখানা গুঁড়ি চালির বাঁধন হইতে খুলিয়া রাখিয়া আবার আগাইয়া চলিল। ছাদির বলিতেছিল, মালোর পুত, আজ দুপুরে এখানে পাক শাক করো, থাকো, খাও, কাল ফজরে উঠা চালি চালাইও। শুধুমাত্র একটি কথা তাহারা বলিল, না না শেখরপুত, এখানে চালি থামাইব না, রমারম গোকনের ঘাটে গিয়া পাক বসাইব। বলিয়াই তারা লগি ঠেলা দিল। মুখে কত বড় ব্যস্ততা, কিন্তু চলনে কতখানি ধীর। কোন আদিম যুগের যেন যান একখানা, একালের চলার দ্রুততার সঙ্গে এর যেন কোনো পরিচয়ই নাই। অতি ধীরে চলে, কিন্তু থামিয়া সময় নষ্ট করে না। রমু ভাবিয়াছিল, এই দুইজনের কাছে একবার সাহস করিয়া ঘিঁচিতে পারিলে অনেক কিছু জানিয়া লওয়া যাইবে, কিন্তু তাহারা ধীরে ধীরে চলিয়া যাইতেছে, এমনই ধীরে যেন হাঁটিয়া গিয়া অনায়াসে ইহাদিগকে পিছনে ফেলিয়া রাখিয়া যাইবে। এত ধীরে, কিন্তু কি গম্ভীর সে চলা! দ্রুত হাঁটার মধ্যে কোথায় সে গাম্ভীর্য? রমু এই বলিয়া নিজের মনকে প্রবোধ দিল, যারা অনেক দূরের অনেক কিছু খবরাখবর বহিয়া বেড়ায়, তারা অধিকক্ষণ থাকে না। এমনই ধীরে ও দৃঢ়তায়, এমনই ধীরে ও নিষ্ঠুরতায় তারা চলিয়া যায়। পরের দিন সকালে প্রকাণ্ড একটা করাত কাঁধে লইয়া 4 জন করাতি আসিল।
তিতাসের পারে একখণ্ড অকর্ষিত জমির ওপরে একটা আড়া বাঁধিয়া পাড়ার লোকজন ডাকিয়া প্রকাণ্ড গাছের গুঁড়িটাকে আড়াআড়িভাবে তাহাতে স্থাপন করিল। তারপর নিচে দুইজন উপরে দুইজন করাতি চান চুন করিয়া করাত চালিয়া দিল। 2 দিনে সব কাঠ চেরা হইয়া গেলে তক্তাগুলি পাট করিয়া রাখিয়া পারিশ্রমিক লইয়া করাতিরা বিদায় লইল। আর রমুর বয়সের ছেলেমেয়েরা এক গাদা করাতের গুঁড়ায় দাপাদাপি করিয়া খেলায় মাঠিয়া গেল। বাপ আচ্ছা এক মজার কাণ্ড শুরু করিয়া দিয়াছে, এ গায়ে যা কোনোদিন কেউ করে নাই তেমনি এক কাণ্ড, রমু মনে মনে ভাবিতে লাগিল। তারপর একদিন দেখা গেল তিতাসের পারে একখানা অস্থায়ী চালাঘর উঠিয়াছে। কয়েকদিন পরে সে ঘরের বাসিন্দারাও ছোট ছোট কয়েকখানা কাঠের বাক্স মাথায় করিয়া হাজির হইল। তারা 4 জন ছুতার মিস্ত্রি নাও গড়াইবার যাবতীয় হাতিয়ার লইয়া সে ঘরে বসতি স্থাপন করিয়াছে। আগা পাছার ছেউ ঠিক করিয়া যেদিন তাহারা নাও টাঙ্গিল সেদিন রমুর বিস্ময়ের সীমা রহিল না। নৌকার মেরুদণ্ড মাত্র পত্তন করা হইয়াছে, সেই মেরুদণ্ডের ডগা আর হইয়া আকাশ ঠেলিয়া কতখানি যে উপরে উঠিয়াছে রমুর ক্ষুদ্র দৃষ্টি তার কি পরিমাপ করিবে। কিন্তু মিস্ত্রি 2 জন অত উঁচুতে গিয়া বসিয়াও কেমন হাতুড়ি পিটাইতেছে আর পেরেক ঠুকিতেছে। মাপঝোক লইয়া এই মেরুদণ্ড ঠিক করিতেই কয়দিন লাগিল। তারপর পুরাদমে শুরু হইল কাজ। এক একটা তক্তায় কাদা মাখাইয়া আগুনে পোড়াইয়া টানা দিয়া মুখরণ দিয়া বাঁকাইয়া খাঁজ কাটিয়া জোড়া দেয়, আর পাতাম লোহার একদিক বসাইয়া আস্তে হাতুড়ির টোকা দেয়, আরেকদিকে সামান্য একটু বসিলে আরেকটু ঘুরাইয়া খাঁজের উপর বসাইয়া হাতুড়ি দিয়া পিটাইতে থাকে, ডুম ডুম টাকুর টাকুর ডুম। দেখিতে দেখিতে নৌকার অস্থি মাংস জোড়া লাগিতে লাগিল, কিন্তু পূর্ণাঙ্গ পাইতে এখনো অনেক বাকি। ছাদির বলিল, রমুবাজি একটা কাম কর, আমি খেতে যাই, তুমি মেস্তুরেরে তামাক জ্বালাইয়া দিও, কেমন? একটা কাজ পাইয়া রমু বর্তাইয়া গেল। সেই হইতে বাড়িতে বড় একটা সে আসেই না। কেবল ঠিক দুপুরে মিস্ত্রিরা যখন কাজ থামাইয়া রান্না চড়ায় তখন সে একবার নিজের ক্ষুধাটা অনুভব করিয়া বাড়িতে আসে, কিন্তু মন পড়িয়া থাকে মিস্ত্রিদের উন্মুক্ত ছোট্ট সংসারখানাতে। সেখানে শুধু কয়েকটি হাতুড়ি আর বাটালির কারসাজিতে কেমন লম্বা লিকলিকে একটা নৌকা গড়িয়া উঠিতেছে। রমুর ভবিষ্যৎ লইয়া একদিন বাপ ছেলেতে কথা কাটাকাটি হইয়া গেল। ছাদির বলিল, তারে কিতাব হাতে দিয়া মক্তবে পাঠাইব। কাদির হাসিয়া বলিল, না, তারে পাসন হাতে দিয়া গরুর পিছে পিছে মাঠে পাঠাইব। মাঠে পাঠাইলে সে আমার মতো মূর্খ চাষাই থাকিয়া যাইবে, দুনিয়ার হাল অবস্থা কিছুই জানিতে পারিবে না, মানুষ হইতে পারিবে না। আর স্কুলে পাঠাইলে তোর শ্বশুরের মতো মুহুরি হইতে পারিবে, আর শাশুড়ির বিছানায় বউকে ও বউয়ের বিছানায় শাশুড়িকে শোয়াইয়া দিয়া দূরে সরিয়া ঘুষের পয়সা গণিতে পারিবে। কাজ নাই বাবা অমন লেখাপড়া শিখাইয়া। রমুর মায়ের রাগ হইল, যত দোষ বুঝি আমার বাপের, আমার বাপ ঘুষ খায়, আমার বাপ চুরি করে, আমার বাপ ফলনা করে, তস্কা করে, কি যে না করে। তুই থাম, ছাদির ধমক দিল। না, থামিব না। আমার বাপ যখন অত দোষের দোষী তখন জানিয়া শুনিয়া এমন একটা চোরের মাইয়া ঘরে আনলা কেন? আর আনিলেই যদি খেদাইয়া দিলে না কেন? খেদাইয়া দিলে আরেকখানে গিয়া খুব সুখে থাকতে পারতিস না? আহা, কত সুখেই না আসি এখানে। 20 মুখী তুই থামিবি না চোপা বাজাইবি? ইস, থামিবে। আমি 20 মুখী, আমার বাপ চোর, আবার থামিবে? রাগে ছাদির উঠিয়া গিয়া মারে আর কি। কাদির তাহাকে ঘাড় ধরিয়া বসাইয়া দিল। মেয়েটার মধ্যে এক বিদ্রোহের মূর্তি দেখা গেল এই প্রথম। কাদিরের মনে কোথায় যেন একটু খোঁচা লাগিল। মুহুরীর মেয়ে জোর গলায় বলিয়া চলিল, চোর হোক ধাওর হোক, তোরাই তো আমি মাইয়া, বাপ হইয়া মার মতো পালছে, খাওয়াইছে, ধোয়াইছে, হাজার হোক তবু বাপ। চোর হইল আমারই বাপ, আর কাউর বাপ না। আমি মরলে এই বাপেরই বুক খালি হইব, আর কোনো বাপের বুক খালি হইব না। না, হইব না। চোরের মাইয়ার আবার ট্যাসটাইসা কথা, খালি হইব না। তোমারে কইল কেডায়? কাদিরের চোখ ছলছল করিয়া উঠিল। তার জমিলার কথা মনে পড়িয়া বেদনায় বুকটা টনটন করিতে লাগিল। মনে মনে বলিল, মুহুরী যত দোষের দোষী না,
তার চাইতে অধিক দোষী করিয়া আমরা এই অসহায় মেয়েটাকে সকলে মিলিয়া জর্জরিত করিতেছি। আমি যত দোষের দোষী না, তার চাইতেও অধিক দোষের দোষী করিয়া তারাও যদি আমার জমিলাকে এমনি করে জর্জরিত করিতে থাকে, জমিলা কি তখন নিথর পাষাণের মতো চুপ করিয়া শোনে আর চোখের জল ফেলে? জমিলা কি তার এতটুকু প্রতিবাদ করে না? করিলে তবু মেয়েটা বাঁচিয়া যাইত মন হালকা করিয়া, কিন্তু না করিলে সে তখন নিরুপায়ের মতো সহিতে হইবে মনে করিয়া তিলে তিলে ক্ষয় হইতে লাগিবে। তখন তাহাকে দুইটা সান্ত্বনার কথা শুনাইবে কে? জমিলা, সেও মা মরা মেয়ে। এ যেমন মুহুরীর বুক সাঁচা ধন, জমিলাও তেমনি কাদিরের বুক সাঁচা ধন। তবে বাপ হিসাবে মুহুরীতে আর কাদিরেতে তফাৎ কি? তফাৎ শুধু এই যে মুহুরী আবার একটা শাদী করিয়াছে, কাদির তার ছেলের দিকে চাহিয়া তাহা করে নাই। আরেকটা শাদী করিয়াও যখন মুহুরী মেয়েটাকে ভুলিতে পারে নাই, তখন কাদির ঘরে একটা গৃহিণী না আনিয়া ছেলেটার ও মেয়েটার উপর হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করিয়া দিয়া জমিলাকে কেমন করিয়া ভুলিয়া থাকিবে? কিন্তু তবু ভুলিয়া সে আছে, ইহা ঠিক। যদি ভুলিয়া না থাকিত, কতদিন আগে একবার সে 2 দিনের জন্য এইখানে আসিয়াছিল, সেই গত অঘ্রাণে 2 দিন থাকিয়া চলিয়া গিয়াছে। কতদিন সে আগে আসিয়াছিল, ভুলিয়া না থাকিলে এতদিনের জন্য 2 বারও কি জমিলাকে এইখানে আনা যাইত না? কিন্তু কেন কাদির অত আদরের জমিলাকেও ভুলিয়া থাকিতে পারে? কেন? এই রাক্ষসী মেয়েটারই জন্য নয় কি? সে আসিয়া এ বাড়িতে কাদিরের বুকে জমিলার যে স্থানটুকু ছিল সেটুকু যদি অধিকার করিয়া না বসিত, বুড়া কাদির কি তাহা হইলে পরের ঘরে মেয়ে দিয়া বাঁচিতে পারিত? রমুর মা খুশি তখনও গজরাইতেছে। সাধে কি লোকে বলে পরের ঘর? পরের ঘরই তো। যে ঘরে আসিয়া বাপ হয় চোর আর নিজে হয় বিষমুখী, সে ঘর কি আপনা ঘর? সে ঘর কি পরের ঘর নয়? হ পরের ঘর। মুহুরীর মেয়েটা বলে কি? রাত না পোহাইতে উঠিয়া 20টা গরুর গোয়াল সাফ করা, খৈল ভুসি দেওয়া, ঝাঁটা হাতে বাহির হইয়া এত বড় উঠান বাড়ি পরিষ্কার করা, কলসের পর কলস পানি তোলা, রান্দা খাওয়ানো, ধান শুকানো, কাক তাড়ানো, উঠান ভর্তি ধান রোদে হাঁটিয়া পা দিয়া উল্টানো পাল্টানো, তারপর খড় শুকানো, শোলা শুকানো, পাটে ইন্দুরে কাটে তারে দেখা, অত অত ধান ভানা, ফের রান্না বান্না করা, এত হাজার রকমের কাজ। পরের ঘরে কি কেউ এত কাজ করে কোনোদিন? শরীর মাটি করিয়া এত কাজ যে ঘরের জন্য করিতেছে, তারে কয় কিনা পরের ঘর। কইলেই হইল আর কি, মুখের তো আর কেরায়া নাই। খুশির চোখে এবার দ্বিগুণ বেগে জল আসিয়া পড়িল। এবার সে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। অনেক কাঁদিবার পর তাহার মনে হইল এমন কাঁদন কাঁদিয়াও সুখ। পরিশেষে কাদির বলিল, দে তোর পুতেরে মক্তবে দে, কিন্তু কইয়া রাখলাম, যদি মিছা কথা শিখে, যদি জাল জুয়া চুরি শিখে, যদি পরেরে ঠকাইতে শিখে, তবে তারে আমি কিছু কমু না, শুধু তোমার মাথাটা আমি ফাটাইয়া দিমু ছাদির মিয়া। পরের দিন রমু নতুন লুঙ্গি জামা পরিয়া, নতুন টুপি মাথায় দিয়া মক্তবে গেল। পড়িয়া আসিয়া মার কাছ হইতে কিছু খাবার খাইয়া হঠাৎ মনে পড়িয়া গেল, সেই 4 জনকে তো নতুন লুঙ্গি গেঞ্জি টুপি দেখানো হয় নাই। মক্তবের ছেলেরা চাহিয়া দেখিয়াছে, আর 4 জন দেখিবে না? নতুন পোশাকে সজ্জিত রমুকে তাহাদের জন্য তামাক সাজিতে বসিতে দেখিয়া তাহাদের একজনের বড় মায়া হইল। বলিল, থাক থাক মুন্সির পুত, তোমার আর টিকার কালি ঘাঁটিয়া দরকার নাই। বেলা পড়িয়া আসিয়াছে। অদূরেই ঘাটের পথ, লাল কালো ডুরে ডুরি শাড়ি পরা গেরস্থ বৌঝিরা সেই পথ দিয়া তিতাসের ঘাটে যাইতেছে। কারো হাতে চালের ধুচনি, কারো হাতে কলসি, কারো বা পায়ে রূপার মল। দেখিয়া জনৈক ছুতরের গলায় গান জমিয়া উঠিল। ছোট লোকের খানা পিনা রে, বিহানে বৈকালে বড় লোকের খানা পিনা রাত্র নিশাকালে রে, হায় কান্দে কান্দে রে দেয়ান কটু মিহার মায়। সকলের বয়োজ্যেষ্ঠ ছুতার বাধা দিল, দেখো বুদ্ধিমানের পুত, ইহাদিগকে শুনিয়া গান গাহিলে মাথা লইয়া দেশে যাইতে পারিবে না। মাথা না হয় রাখিয়াই যাইব। একটা লোক মাথা রাখিয়া আবার যায় কি করিয়া রমু ভাবিয়া পাইল না। তবে গানটা শুনিতে তার খুব ভালো লাগিল। থামিলে কেন? গাও না তোমার গান। বড় মিস্ত্রি তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বলিল, দুপুরবেলা আসিলে আমি গান শোনাইতে পারি, সকালে বিকালে পারি না। দুপুরে যে আমি পড়িতে যাই।
তবে গান শুনিয়া কাজ নাই। কাজ নাই কেন? পড়িতে হইলে গান শোনা হয় না, আর গান শুনিতে হইলে পড়া হয় না। এইরকম যখন অবস্থা তখন পড়াই ভালো, গান শুনিয়া কাজ নাই। শুক্রবারে মক্তব ছুটি থাকে। দুপুরবেলা রমু লুঙ্গি পরিল, টুপি পরিল, কিন্তু গেঞ্জি পরিতে ভুলিয়া গেল। তারপর সে মিস্ত্রিদের কাছে গিয়ে হাজির হইল, কিন্তু বড় মিস্ত্রি তাহাকে নিরাশ করিয়া জানাইল, হাতে বড় কাজ, এখন সুবিধা হইব না। আরো বলিয়া দিল, বাড়িতে গিয়া বলো, দুধ জাল দেওয়ার ঝামেলা পোহাইবার আজকাল আর সময় নাই। দুধ যেন বাড়ি হইতেই জাল দিয়া চিড়া গুড়ের সঙ্গে পাঠাইয়া দেয়। রমুর মা দুধ জাল দেওয়ার কড়াখানাকে ঝামা দিয়া 2-3 বার মাজিয়া দুধ ফুটাইল এবং বড় একটা লোটার গলায় ফাঁস পড়াইয়া রমুকে দিয়া পাঠাইল। মাথায় চিড়ার বোঝা, হাতে দড়ি বাঁধা দুধের লোটা, এই বেশে রমুকে দেখিয়া মিস্ত্রিরা হাসি সংবরণ করিতে পারিল না। তারপর দেখিতে দেখিতে একদিন গোটা একটা নৌকা তৈয়ারি হইয়া গেল। এখন শুধু বাকি রহিল নৌকা কাত করিয়া তলার দিকটা পালিশ করা। সে কাজের ভার ছোট 3 জনার হাতে ছাড়িয়া দিয়া বড় মিস্ত্রি হুকা হাতে লইয়া বসিল এবং আস্তে আস্তে গান জুড়িয়া দিল, হস্তেরে লইয়া লাঠি, কান্ধেতে ফেলিয়া ছাতি, যায় বুরুজ দীঘল পরবাসে। তারপর পথশ্রমে বুরুজ ক্লান্ত হইল এবং চৈত্রিনা বৈশাখ মাসে পিঙ্গল রৌদ্রির তাপে লাগিল দারুণ জল পিপাসা। তখন সে জলের জন্য এদিক ওদিক তাকাইতে লাগিল, কিন্তু কোথাও না নদী না পুষ্করিণী। কিন্তু সহসা তার চোখে পড়িল ঘরখানা লেপাপুছা, দুয়ারে চন্দনের ছিটা, এই বুঝি ব্রাহ্মণের বাড়ি। বুরুজ নিজে ব্রাহ্মণ, কাজেই ব্রাহ্মণের বাড়ি চিনিতে তাহার বিলম্ব হইল না। এত যখন পরিষ্কার পরিচ্ছন্ন, তখন এটা কোনো ব্রাহ্মণের বাড়ি না হইয়া যায় না। বুরুজ তখন আগাইয়া ডাক দিল, ঘরে আছো ঘরনিয়া ভাই, জল আছে নি খাইতে চাই, পরবাসী তিয়াস লেগে মরি। তাহার আহ্বান ব্যর্থ হইল না। ডান হস্তে জলের ঝাড়ি, বাম হস্তে পানের খাড়ি, যায় কন্যা জলপান করাইতে। পিপাসা কাতর বুরুজ জল খাইয়া শান্ত হইয়া জিজ্ঞাসা করে, তুমি কোন জাতের মাইয়া? বলে, জাতে আমরা গন্ধ ভুঁইমালি। বুরুজের জাতি গেল, হায় হায়, ব্রাহ্মণ বুরুজের জাতি গেল। আগে পরিচয় জিজ্ঞাসা না করিয়া যার হাতের জল সে পান করিল, সে তো ব্রাহ্মণের মেয়ে নয়, সে ছোট জাতের মেয়ে। আছাড় খাইয়া বুরুজে কান্দে, পিছাড় খাইয়া বুরুজে কান্দে, জাতি গেল ভুঁইমালিয়ার ঘরে। বুরুজের জাতি গিয়াছে, সে কি করিবে? না গেল প্রবাসে, না গেল দেশে, ফিরিয়া যেখানে তাহার জাতি নষ্ট হইল সেইখানেই সে রইয়া গেল। আর বলিয়া দিল, সঙ্গের যত সঙ্গিয়া ভাই, কইও খবর মা বাপের ঠাঁই, জাতি গেল ভুঁইমালিয়ার ঘরে। বেঘরে একটা লোকের জাতি নষ্ট হইয়াছে শুনিয়া রমুর খুব দুঃখ হইল। জীবনে ব্রাহ্মণ সে দেখে নাই, তবে তার সম্বন্ধে যতটুকু শুনিয়াছে মনে মনে বিচার করিয়া রাখিয়াছে, সাধারণ মানুষ অপেক্ষা তাহারা মাথায় অনেকটা উঁচু। তারা নাকি মন্ত্র বলে, তারা নাকি অনেক মোটা মোটা কিতাব পড়িয়া শেষ করিয়া রাখিয়াছে। আর মালি, তারা তো শুনিয়াছি হিন্দু বাড়ির বিবাহে কলাগাছ মুটিয়া দেয়। এ আর তেমন কি কাজ তারা করে? আর এরকম এক মালির ঘরেই অমন একটা পণ্ডিত মানুষের জাতি নষ্ট হইয়া গেল। ব্রাহ্মণত্ব খোয়াইয়া সে মালি হইয়া মালি বাড়িতেই রইয়া গেল। এখন কি আর সে বিবাহ বাড়িতে গিয়া মন্ত্র পড়িবে, না মোটা মোটা কিতাব মুখস্থ করিবে? এখন হইতে সে শুধু বিবাহ বাড়িতে গিয়া কয়েকটা কলা গাছ মুটিয়া দেবে। এই সামান্য কাজের দরুন কেউ তাহার দিকে ফিরিয়াও তাকাইবে না। কিন্তু তার এত বড় জাতি, সেটা নষ্ট হইল কেন? এ তো সাংঘাতিক কথা। তিয়াস লাগিল, 1 গ্লাস পানি খাইল, আর জাতি গেল? গেল তো। কেন গেল? কেনে জানি না, কিন্তু গেল। গেল যে, তাই বা সে জানিতে পারিল কি করিয়া? বড় মিস্ত্রি চুপ করিয়া রহিল। ছোট মিস্ত্রিদের একজন রাগিয়া উঠিল, ভারী তো চাষার ছেলে, 5 হাতে গরু রাখিবে, তার কেমন কথার পেঁয়াজ দেখো না। সে কথায় কান না দিয়া রমু বলিল, আমার হাতের পানি খাইলে তোমার জাত যাইবে? শক্ত প্রশ্ন। বড় মিস্ত্রি চট করিয়া মীমাংসা করিয়া বলিল, না। আমার মায়ের হাতের পানি খাইলে? না। আমার বাপের হাতের, নানার হাতের? না না না, তোমাদের সাথে তো জানা পরিচিতি হইয়া গিয়াছে।
জানা পরিচিতি হইলে জাত যায় না? না। তবে বুরুজ ঠাকুরের যদি ওই মালির ছেমনির সাথে জানা পরিচিতি হইয়া যাইতো, তবে পানি খাইলে জাত যাইত না। বড় মিস্ত্রি হা না কিছুই বলিল না। তাহাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া রমু সহসা হাততালি দিয়া হাসিয়া উঠিল। বড় মিস্ত্রি বিরক্ত হইয়া বলিল, হাসিলে যে? হাসিলাম একটা কথা মনে করিয়া। কথাটা এই, আমার ছোঁয়া পানি খাইলে তোমাদের যদি জাত যাইতো তবে বেশ হইত। বড় মিস্ত্রির চোখ বিস্ফারিত হইল। কিরকম? বুরুজ ঠাকুরের মতো তোমাদিগকেও আমাদের বাড়িতে থাকিয়া যাইতে হইত। বড় মিস্ত্রি ঠকিয়া গিয়া কাজে মন দিল। যেদিন নাও গড়ানি শেষ হইল সেদিন মিস্ত্রিদের খুশি আর ধরে না। দীর্ঘদিনের চেষ্টা ও শ্রম আজ সফল হইল। এমন একখান চিজ তারা গড়িয়া দিল, যে চিজ অনেক অনেক দিন পর্যন্ত জলের উপর ভাসিবে। তাতে কত লোক চড়িবে, বসিবে, নদী পার হইবে, এক দেশ হইতে আরেক দেশে যাইবে, কত জায়গায় দৌড়াইবে, বকশিস পাইবে, আরেকজনার হাতের স্বাক্ষর সগর্বে গ্রহণ করিতে থাকিবে। কেউ জানিবে না কারা গড়িয়াছিল, কাদের বিন্দু বিন্দু শ্রম ও বুদ্ধির সঞ্চয় সম্বল করিয়া ধীরে ধীরে সে গড়িয়া উঠিয়াছিল। কিন্তু নাও, সে কি ভুলিয়া যাইবে চারজনকে? কিছুতেই না।